ওদিকে মনোযোগ দিতে পারবো না, তোমরা যা বলার বলো। ওই গ্রুপে বলবো? হ্যাঁ, ওকে পার্সোনালি ইনবক্সে জানাই দাও যা বলার, বা গ্রুপে বলো। এখন খেয়াল করো, এরকমের একটা ছবি আমরা এর আগে এঁকেছিলাম। একটা না, আমরা 2-3টা কোষের ছবি আঁকছিলাম। তারপরে আমরা বলেছিলাম যে এইভাবে যদি আমরা কয়েকটা কোষের ছবি পাশাপাশি আঁকি, ধরো এই পাশে যদি একটা কোষের ছবি আঁকতাম, তাহলে আমরা বলেছিলাম যে এই যে ফাঁকা জায়গাগুলো এদের নাম হচ্ছে পিট। পিট মানে গর্ত। আবার ছোট ছোট ফাঁকা জায়গা থাকে, নাম হচ্ছে প্লাজমোডেজমাটা। পিট আর প্লাজমোডেজমাটার মধ্যে পার্থক্য হচ্ছে পিটের ভেতরটা পুরোটাই ফাঁকা, আর প্লাজমোডেজমাটার ভেতরে ছোট ছোট কোষ সাইটোপ্লাজম থাকে, কোষাঙ্গ থাকে। সাইটোপ্লাজম থাকে, ঠিক আছে। আর এই যে স্তরটা, এটাকে আমরা বলেছিলাম মিডল ল্যামেলা বা মধ্য পর্দা। মিডল ল্যামেলা বা মধ্য পর্দা, এইটা একটা চটচটে আঠালো জেলির মতো স্বচ্ছ স্তর। এটা পেকটিন, পেকটিক অ্যাসিড এবং পেকটেট লবণ দিয়ে তৈরি হয়। তো এই কথা বলে আমরা শেষ করেছি, এই সংজ্ঞা 3টা আমরা দিয়েছি। তারপরে আমরা করেছিলাম কি, এইখানকার একটা জুম ছবি আঁকছিলাম। সেই জুম ছবিটা আমি আবার এখন আঁকবো। এই স্যার কেটে কেটে আসে। স্যার কথা তো কাটা কাটা আসতেছে। ধৈর্য দেখ, সব আমি আবার আগের মতো পাবো। এই আবার কাটা কাটা হলে আমি কি করব? ছবি আমরা আঁকছিলাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে পিট, এই হচ্ছে মধ্যপর্দা। এখন দেখো, এই যে কোষ প্রাচীর, এখানে আমি চিহ্নিত করে দিলাম কোষ প্রাচীর। ওরা এত খারাপ, ওরা সেদিন আসলো, কি একটু কাজ করলো, ওয়াইফাই আলারা বললো স্যার ডিস্টার্ব হলে বলেন, পরের দিন আবার আসবো। কালকে থেকে আজকে পর্যন্ত অনেকবার ফোন করেছি, এখন আর ফোন ধরেই না। তো যাই হোক, এটা হচ্ছে পিট, পিট বা গর্ত। আর এটা হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা এই ভেতরের একটা কোষ আঁকলে তার জন্য প্রযোজ্য হবে। আবার এটাও একটা কোষ প্রাচীর, আমি যদি বাম পাশে আরেকটা কোষ আঁকতাম তাহলে তার জন্য এই কোষ প্রাচীরটা প্রযোজ্য হবে। কারণ আমরা আগের দিন বলেছিলাম পাশাপাশি যে কোষগুলো থাকে তাদের কোষ প্রাচীরের মাঝখানে এই মধ্যপর্দা থাকে। তাহলে এটা যদি হয় মধ্যপর্দা, তাহলে মধ্যপর্দার এ পাশেও কোষ প্রাচীর, ওই পাশেও কোষ প্রাচীর। এই বাম পাশের কোষ প্রাচীর বাম পাশের কোষের জন্য, ডান পাশের কোষ প্রাচীর ডান পাশের কোষের জন্য। আমার কথাগুলো বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন শোনো, এই কোষ প্রাচীরকে আমরা 2 স্তরে ভাগ করব। কোষ প্রাচীর প্রধানত 2টা স্তরে বিভক্ত। সেটা আবার কি? এই যে আমি 2 স্তরে ভাগ করলাম, দেখো। একটা স্তর হচ্ছে এই পুরোটাই কিন্তু কোষ প্রাচীর, দেখো এই পুরোটাই কোষ প্রাচীর। মাঝখানে এটা একটা ক্যানেল বা পিট, এটা হচ্ছে ক্যানেল বা পিট বা গর্ত। তাহলে এই উপরের এটাও কোষ প্রাচীর, এটাও কোষ প্রাচীর। আমি কোষ প্রাচীরকে 2টা স্তরে ভাগ করতে যাচ্ছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। আমি একটা 2টা কালার করে দিলাম। এই দেখো, এইটা হচ্ছে একটা স্তর, আর এইটা হচ্ছে আরেকটা স্তর। আমি ভিতরের স্তরটা একটু বেশি মোটা এঁকেছি, আর এই স্তরটা একটু পাতলা এঁকেছি। আসলে থাকেও এমন, এই মধ্যপর্দার পাশেই যে স্তরটা থাকে এটা একটু তুলনামূলকভাবে পাতলা এবং তুলনামূলকভাবে একটু নরম। এমনিতে তো কোষ প্রাচীর নরম না, কিন্তু শক্তের মধ্যে আবার পার্থক্য আছে না? শক্তের মধ্যে তো কম বেশি পার্থক্য আছে। একটা লোহা যতটুকু শক্ত আর একটা কাঠ যতটুকু শক্ত, দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? জি স্যার। দুইটাই শক্ত, হ্যাঁ দুইটাই শক্ত, কিন্তু দুইটার হার্ডনেস এর মধ্যে তো ডিফারেন্স আছে। এমনিতে তো আমি প্রথমে বলে এসেছি যে কোষ প্রাচীর হচ্ছে অনমনীয়, শক্ত, সব ঠিক আছে, কিন্তু সেই অনমনীয়তার মধ্যে আবার
এইটুকু আবার একটু বেশি নরম, মানে একটু কম অনমনীয়, আর এইটা হচ্ছে বেশি অনমনীয়। এই মধ্যপর্দার পাশের এই স্তরটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর, প্রাইমারি সেল ওয়াল। অর্থাৎ কোষ প্রাচীরের যে স্তরটা মধ্যপর্দার পাশেই থাকে এবং যে স্তরটা তুলনামূলকভাবে কম অনমনীয়, অনমনীয় কিন্তু একটু কম অনমনীয়, সেই স্তরটাকে আমরা বলবো প্রাথমিক প্রাচীর। আর প্রাথমিক প্রাচীরের পরের এই যে স্তরটা, যেটা সবচেয়ে বেশি অনমনীয় অর্থাৎ বেশি শক্ত, এইটাকে বলা হয় গৌণ কোষ প্রাচীর। গৌণ কোষ প্রাচীর ইংরেজিতে বলে সেকেন্ডারি সেল ওয়াল। তাহলে মধ্যপর্দার পাশে যে স্তরটা থাকে, যে স্তরটা তুলনামূলকভাবে পাতলা এবং কম অনমনীয়, তাকে বলবো আমরা প্রাথমিক কোষ প্রাচীর। আর প্রাথমিক প্রাচীরের পরে কোষের ভেতরের দিকে যে আরেকটা স্তর দেখা যাচ্ছে, সেই স্তরটা বেশি পুরু এবং বেশি শক্ত, মানে বেশি অনমনীয়, সেই স্তরটাকে আমরা বলবো গৌণ কোষ প্রাচীর। আমার কথা কি বুঝছো না বোঝো নাই? জি জি, স্যার, বুঝতে বুঝছি। পারছি। খুব ভালো। এখন তাহলে একটু লেখো, লেখো প্রাথমিক কোষ প্রাচীর। এই কথাটা এখানে লেখো, তোমার ক্লাস নোটে মানে নোট খাতায় লেখো, লেখো প্রাথমিক কোষ প্রাচীর। ব্র্যাকেটে লিখতে পারো ইংরেজিতে প্রাইমারি সেল ওয়াল। কথাটা লিখছো না লেখো নাই? লিখছি স্যার। প্রাথমিক লিখছি কোষ স্যার। প্রাচীর বা হ্যাঁ প্রাইমারি সেল ওয়াল, কথাটা লিখতে পারছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এখন হাইফেন দিয়ে লেখো মধ্যপর্দার সাথে সংলগ্ন, মধ্যপর্দার সাথে সংলগ্ন কমা অপেক্ষাকৃত পাতলা, মধ্যপর্দার সাথে সংলগ্ন কমা অপেক্ষাকৃত পাতলা এবং নমনীয়। অপেক্ষাকৃত নমনীয় মানে এটা যতটুকু নমনীয় তাটা এটার তুলনায় এটা বেশি নমনীয়, সোজা কথা। অপেক্ষাকৃত পাতলা ও নমনীয় স্তরটিকে প্রাথমিক কোষ প্রাচীর বলে। স্যার অপেক্ষাকৃত অনমনীয় হবে না? অপেক্ষাকৃত কম অনমনীয় লিখতে হবে তাহলে, অপেক্ষাকৃত কম অনমনীয়। তুমি যদি অনমনীয় শব্দটা ব্যবহার করো তাহলে বলতে হবে এটা কম অনমনীয়। অনমনীয় মানে কি? শক্ত। অনমনীয় মানে যেটা নমনীয় নয়, মানে যেটা শক্ত। এইটা বেশি অনমনীয় আর এটা কম অনমনীয়, মানে কি এটা বেশি শক্ত এটা কম শক্ত। অনমনীয় শব্দ যদি ব্যবহার করতে ঝামেলা লাগে তাহলে শক্ত কথাটা বুঝিয়ে দাও। অপেক্ষাকৃত পাতলা ও কম শক্ত বা কম অনমনীয় স্তরটিকে প্রাথমিক কোষ প্রাচীর বলে। লিখতে পারছো কিনা বলো? জি স্যার লিখছি। লিখছো, ভালো করছো। লেখো আরেকটা কথা বলবো, শোনো। ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এর চারপাশে কোষ প্রাচীর আছে, কোষ মেমব্রেন আছে, ইত্যাদি ইত্যাদি সবই আছে। এখন এই কোষটা বিভাজিত হয়ে দুইটা কোষ হবে। তাহলে এইখানে আমি এই যে দাগ টানলাম, এখানে আবার একটা নতুন কোষ প্রাচীর তৈরি হবে, মধ্যপর্দা তৈরি হবে, তার মধ্যপর্দার এই পাশে কোষ প্রাচীর তৈরি হবে, ওই পাশে কোষ প্রাচীর তৈরি হবে। তা না হলে তো আর কোষটা ডিভাইড হবে না। বুঝছো না বোঝো নাই? জি স্যার। জি স্যার। আমার এই কোষটা যদি
বিভাজিত হতে হয় তাহলে অবশ্যই মাঝখান থেকে নতুন করে একটা মধ্যপর্দা তৈরি হবে। মধ্যপর্দার আবার এই পাশেও কোষ প্রাচীর তৈরি হবে, ও পাশেও কোষ প্রাচীর হবে, তা না হলে তো আর কোষটা ডিভাইড হবে না। তো মজার বিষয় হচ্ছে যখন একটা কোষ বিভাজিত হয়ে আর একটা কোষ নতুন তৈরি হয়, প্রথমে তৈরি হয় মধ্যপর্দা, মধ্যপর্দার ঠিক পাশেই তৈরি হয় প্রাথমিক কোষ প্রাচীর, আর তারপরে তৈরি হয় গৌণ কোষ প্রাচীর। তার মানে প্রাথমিক প্রাচীরটা তৈরি হয় প্রথমে আর গৌণ কোষ প্রাচীরটা তৈরি হয় পরে। আমার কথা বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝছি। জি স্যার বুঝছি। তাহলে লেখো নতুন কোষ তৈরির সময় এই স্তরটি প্রথমেই তৈরি হয় বলে নতুন কোষ তৈরির সময় এই স্তরটি প্রথমেই তৈরি হয় বলে একে প্রাথমিক কোষ প্রাচীর বলে। নতুন কোষ তৈরির সময় এই স্তরটি প্রথমেই তৈরি হয় বলে একে প্রাথমিক কোষ প্রাচীর বলে। লিখতে পারছো না পারো নাই? জি স্যার। লিখছো, খুব ভালো করছো। এবার একটা আরো মজার কথা বলবো। অনেক গাছ থাকে যাদের কাণ্ড খুব নরম, যে কোনো লতা টতা জাতীয় গাছ অথবা বিরুৎ বা হার্ব জাতীয় গাছ থাকে না, অনেক গাছ তো অনেক শক্ত, আবার অনেক গাছ খুব নরম, এরকম আছে না? যেসব গাছের আছে স্যার। কাণ্ড খুব নরম, জি স্যার। হ্যাঁ, যে সমস্ত গাছ খুব নরম হয়, খুব সহজে বাঁকা হয়ে যায়, লতানো টাইপের, ওইসব গাছের কোষের প্রাচীর কিন্তু শুধু প্রাথমিক প্রাচীর থাকে, তাদের কিন্তু কোনো গৌণ প্রাচীর থাকে না। আর যে সমস্ত গাছ শক্ত, হার্ড বেশি, সেই সমস্ত গাছেই কিন্তু মধ্যপর্দার পরে প্রাথমিক কোষ প্রাচীর থাকে, আর প্রাথমিক কোষ প্রাচীরের পরে আবার বাইরে গৌণ প্রাচীর থাকে। দ্যাট মিন্স শক্ত গাছের হার্ডনেসটা ডিপেন্ড করে গৌণ কোষ প্রাচীর উপর, আর যে সমস্ত গাছ নরম তাদের কোষ প্রাচীরে কিন্তু শুধু প্রাথমিক প্রাচীরটাই থাকে, গৌণ প্রাচীর থাকে না। সেই কথাটা আমি এখন বলবো। লেখো, নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদের শুধু মাত্র প্রাথমিক কোষ প্রাচীর থাকে, গৌণ কোষ প্রাচীর থাকে না। নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদের শুধুমাত্র প্রাথমিক কোষ প্রাচীর থাকে, কোনো গৌণ কোষ প্রাচীর থাকে না। নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদের শুধুমাত্র প্রাথমিক কোষ প্রাচীর থাকে, কোনো গৌণ কোষ প্রাচীর থাকে না। লিখতে পারছো বলো? নরম জি স্যার। কাণ্ড বিশিষ্ট উদ্ভিদের শুধুমাত্র প্রাথমিক কোষ প্রাচীর থাকে, গৌণ কোষ প্রাচীর থাকে না। লিখতে পারছো না পারো নাই? জি হয়েছে স্যার। স্যার। ঠিক আছে। কথা কেটে কেটে যায় না ঠিক আছে যায়? ঠিক যায়। ঠিক ঠিক আছে আছে। স্যার, এখন পর্যন্ত ঠিক আছে। এই পর্যন্ত তো ঠিক আছে না? এরকম থাকলেই হয়। আচ্ছা, এবার আমরা নিচে একটা হেডিং দিব। লেখো, প্রাথমিক কোষ প্রাচীরের গঠন। এই প্রাথমিক কোষ প্রাচীর কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা এখন আলোচনা করব। প্রাথমিক কোষ প্রাচীরের গঠন। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। ভালো করছো, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, তোমরা বাজারে অনেক মোটা মোটা রশি কিনতে পাওয়া যায়। কেউ কখনো এই মোটা রশি টশি দেখছো? অথবা স্যার। বাজারে না হোক, আমাদের ঘরে মোটা অনেক রশি। সময় কাপড় শুকানোর জন্য আমরা রশিতে কাপড় শুকাই, সেরকম একটা আসলে- কাপড়ের মানে কাপড় শুকানো রশির দিকে কেউ কখনো তাকাইছো? জি স্যার। জি স্যার। এই জি স্যার। তোমরা যারা অনেকে মেসেজ দিচ্ছ,
তারা একদম নতুন স্টুডেন্ট। আমি দেখতে পাচ্ছি কয়েকটা মেসেজ। তোমরা এই ক্লাস চলাকালীন কোনো মেসেজ দিবা না, কারণ কোন স্টুডেন্ট তুমি যদি কিছু মিস করে থাকো, আমি ক্লাসের শেষে রেকর্ড দিব, সেখানে তুমি শুনলেই পুরোটা পেয়ে যাবা। ক্লাসের মধ্যে যদি তুমি কোনো কিছু শুনতে না পাও, মেসেজ দিলে কিন্তু অন্যদের মনোযোগ নষ্ট হয়। আমি কারো যদি নেট সমস্যা থাকে, কেউ পরে ক্লাসে অ্যাটেন্ড করো, কেউ কোনো কিছু লিখতে না পারো, তাহলে সেটা তুমি নিজে পার্সোনালি বলবা, কিন্তু মেসেজ দিবা না। মেসেজ দিলে আমাদের মনোযোগ নষ্ট হয়। তো যে কথাটা বলছিলাম, রশি, একটা মোটা রশি যদি তুমি দেখো, তাহলে তুমি খেয়াল করে দেখবা যত মোটা রশি হোক না কেন, তার একেবারে মৌলিক এককে যদি তুমি ফিরে যাও, দেখবে একদম চিকন সুতার মতো। ব্যাপারটা কিরকম? একদম চিকন যে সুতা, তার কতগুলো একসাথে পেঁচাইছে, পেঁচায়া একটু মোটা একটা রশি বানাইছে। সেরকমের আবার অনেকগুলো মোটা রশি একসাথে পেঁচায়া তারপর আরো মোটা একটা রশি বানাইছে। তারপর ওই রকমের কতগুলো মোটা রশি একত্রে পেঁচায় আবার আরো মোটা রশি বানাইছে। ব্যাপারগুলো এরকম। আমার হাতের কাছে যদি একটা মোটা রশি থাকতো, তাহলে আমি খুলে খুলে দেখাইতাম যে যত মোটা রশি হোক না কেন, তাকে যদি একদম তুমি পেঁচ খুলে ফেলো, সবশেষে তুমি দেখবে একদম চিকন সুতার মতো একটা লম্বা অংশ। ওগুলোরই একটা থেকে দুইটা, তিনটা, হাজারে হাজার, শত শত একসাথে পেঁচা। আমার কথা কি শুনতে পেয়েছো না সব পাওনি? তো মনে হয় স্যার। জি স্যার, হয়েছিল কোনো সময় তার হালকা মানে বাজ ছিল, বাট স্যার বুঝা গেছে। বোঝা গেছে। আবার বলি, তুমি যদি একদম চিকন একটা সুতা নাও হাতে, সেটার জন্য অনেকগুলো একসাথে পেঁচাও তুমি, তাহলে একটু মোটা রশি একটা হবে। সেরকমের অনেকগুলো মোটা যদি আবার একসাথে পেঁচাও, তাহলে আরো মোটা একটা হবে। সেরকমের অনেকগুলো মোটা আবার একসাথে পেঁচালে আরো মোটা একটা হবে। দ্যাট মিনস যত বড় মোটাই একটা রশি হোক না কেন, সেটাকে যদি পেঁচ খুলতে থাকো, সবার শেষে কিন্তু একটা চিকন সুতাই পাওয়া যাবে, আর কিন্তু কিছু না। কথা কি সত্য না মিথ্যা? সত্য। জি জি স্যার। স্যার। জি স্যার, সত্য। সত্য, ঠিক আছে। মিথ্যা তো বলি আমার লাভ আছে বলো? এখন এখন এই প্রাথমিক কোষ প্রাচীর কিভাবে তৈরি হয় সেটা আমি তোমাদেরকে বলবো। আগের উদাহরণটা যদি বুঝে থাকো, তাহলে এখন আমি যেটা বলবো সেটা তোমার বুঝতে সুবিধা হবে। প্রাথমিক কোষ প্রাচীর তৈরিতে সবার প্রথম যে একদম চিকন এক ধরনের সুতা ব্যবহৃত হয়, একদম চিকন এক ধরনের সুতা ব্যবহৃত হয়। একটা না, অনেকগুলো সুতা একসাথে থাকে, একদম সরু সরু সুতা। এই অনেকগুলো সরু সরু সুতা একসাথে পেঁচানো থাকে এরকম। সবচেয়ে যেটা একদম একক একটা সুতা যদি আলাদা দেখো, ওই সুতাটাকে আমরা বলবো সেলুলোজ অনুসূত্র। অনুসূত্র নাম দেওয়া হয়েছে কেন? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় এমন চিকন সুতা, সেই জন্য নাম হয়েছে অনুসূত্র। আর সেলুলোজ কেন নাম দেওয়া হয়েছে? সেলুলোজ নামক পদার্থ দিয়ে, রাসায়নিকভাবে সেলুলোজ নামক পদার্থ দিয়ে এই সুতাটা তৈরি হয়েছে। মানে হচ্ছে একটা সুতা তুমি যদি দেখো, সেটা রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। সেরকমের অনেকগুলো সুতা আমি একসাথে যদি পাশাপাশি রাখি, 20টা বা 30টা বা 50টা, তাহলে একটা মোটা সুতা কিন্তু তৈরি হবে। তার মানে 20 বা 30টা সেলুলোজের সুতা, সেলুলোজ দিয়ে তৈরি যে সুতা, সেটা যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে অপেক্ষাকৃত মোটা একটা সুতা তৈরি হবে। এই অপেক্ষাকৃত মোটা যে সুতাটা, সেটাকে আমরা বলবো মাইসেলি। MI হবে না, MY, ঠিকই, মাইসেলি। অনেকগুলো চিকন সুতা যা সেলুলোজ দিয়ে তৈরি, সেটাকে যদি আমরা পাশাপাশি রেখে পেঁচাই, তাহলে তৈরি হবে মাইসেলি। এখন আমরা কি করব? ধরো এটা একটা মাইসেলি, খেয়াল করো, এটা আরেকটা মাইসেলি, এটা আরেকটা মাইসেলি। প্রত্যেকটা মাইসেলির মধ্যে আছে অনেকগুলো সেলুলোজ অনুসূত্র। ফর সে, খেয়াল করো, তার মানে আমি এখানে ধরো 3টা মাইসেলি আঁকলাম। প্রত্যেকটা মাইসেলির মধ্যে আবার যে দাগ দিচ্ছি, এই দাগগুলো আর কিছু না,
সেলুলোজ দিয়ে তৈরি এক ধরনের সুতা যার নাম সেলুলোজ অনুসূত্র। আমি যদি এখন এই 3টা মাইসেলি আবার একত্র করি তাহলে একটা মোটা সুতা আমি পাবো। কথা বুঝতে পারছো? তাহলে আমি সেটা আঁকার চেষ্টা করছি। খেয়াল করো, মনে করো এইটা হচ্ছে সেই মোটা সুতা। এই মোটা সুতাটার ভিতরে আমি কতগুলো কম মোটা সুতা আমি দেখাচ্ছি। এই বোঝার চেষ্টা করো, এই যে সবচেয়ে বড় মোটা সুতাটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় মোটা সুতাটা। এই বড় মোটা সুতাটার ভেতরে আছে এই ছোট সুতাগুলো, ছোট মোটা সুতাগুলো। এই ছোট মোটা সুতাগুলোর নাম হচ্ছে মাইসেলি। তাহলে এটা একটা মাইসেলি, এটা একটা এরকমের 4-5টা মাইসেলি মিলে একটা বড় মোটা সুতা তৈরি হয়েছে। বড় মোটা সুতাটার নাম মাইক্রোফাইব্রিল। কি নাম? মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল। হ্যাঁ, আর এইগুলো কি? এগুলো হচ্ছে মাইসেলি। এই যে মাইসেলি, মাইসেলির মধ্যে আবার একদম ধরো মাথা মাথা বের হয়ে আছে, ছোট ছোট করে দেখালাম, ওইগুলো কি? সেলুলোজ অনুসূত্র। প্রত্যেকটা মাইসেলি তৈরি হয়েছে আবার চিকন চিকন যে সুতা দিয়ে, সেই জিনিসগুলো কি? ওই যে ধরো মাথা মাথা বের হয়ে আছে, সেগুলো কি? ওই ছোট ছোট ফোঁটা দিয়ে বুঝাচ্ছি, লম্বা লম্বা সুতাগুলো ভেতরে আছে, তার শুধু কাটা মাথাটা উপর দিয়ে দেখতে পাচ্ছি। ওই চিকন চিকন সুতার মাথা বের হয়ে আছে, ওগুলো কি? ওগুলো সেলুলোজ অনুসূত্র। বোঝাতে পারছি না পারি নাই? জি স্যার। এই জি স্যার। সেলুলোজ অনুসূত্র। তাহলে আমি কি করলাম? অনেকগুলো সেলুলোজ অনুসূত্র একত্রিত করে একটা মোটা সুতা বানালাম। এই মোটা সুতাটার নাম কি? মাইসেলি। আমি কি করলাম? এই একটা মাইসেলি, এই একটা অনেকগুলো মাইসেলি একত্রিত করে আরেকটা মোটা সুতা তৈরি করলাম, যেটা হচ্ছে এই মোটা সুতাটার নাম কি? মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল। এখন আমার আরেকটা কাজ করতে হবে। এটা একটা মাইক্রোফাইব্রিল, এরকমের আরেকটা মাইক্রোফাইব্রিল আমি পাশাপাশি রাখবো, আরেকটা মাইক্রোফাইব্রিল পাশাপাশি রাখবো, আরেকটা মাইক্রোফাইব্রিল পাশাপাশি রাখবো। তাহলে এখন অনেক মোটা একটা সুতা তৈরি হবে নাকি হবে না বলো? ইয়েস স্যার। হবে। হবে। হ্যাঁ, এবার আমার সেই অনেক মোটা সুতাটা আঁকতে হবে। এই স্যার কত আমরাও কি সুন্দর। আঁকবো? তোমাদের আঁকা লাগবে না, তোমরা তো এগুলো এমনি পারো। স্যার তাহলে তো হয়েছিলই স্যার, তাহলে তো টিচারই হইতাম। হ্যাঁ, ব্যাপার না। রশি একটা খুলে খুলে দেখবা বাসায় বসে। এই যে অনেক মোটা একটা সুতা এই মাত্র তৈরি করলাম, সেটার নাম পরে বলছি। এই মোটা সুতাটার মধ্যে আছে এই অপেক্ষাকৃত কম মোটা সুতা অনেকগুলো। এই 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 কত সুন্দর দেখো, লেখাপড়া যে কত সোজা, এটা আমরা যখন পড়ছি তখন বুঝি নাই, তাহলে অনেক মন দিয়ে পড়ালেখা করতাম। এখন খেয়াল করো, এই যে মোটা সুতাগুলো, এইটার নাম হচ্ছে মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিল। মাইক্রোফাইব্রিলের মধ্যে কি আছে? প্রত্যেকটা মাইক্রোফাইব্রিলের মধ্যে কি আছে? মাইসেলি। এই প্রত্যেকটা মাইক্রোফাইব্রিলের ভেতরে কি আছে? মাইসেলি আছে। এই অত সময় তো নাই হাতে, তাই অল্প জায়গায় আঁকলাম, বেশি জায়গায় আঁকলাম না। এই এই টোটালটা হচ্ছে মাইক্রোফাইব্রিল। মাইন্ড ইট। এই টোটালটা হচ্ছে মাইক্রোফাইব্রিল। মাইন্ড ইট। মাইক্রোফাইব্রিলের মধ্যে ওই গোল গোল যেগুলো দেখা যাচ্ছে, ওগুলো মাইসেলি। মাইসেলি মনে হয় MY না MI, আমি কনফিউজড হয়ে গেছি। MI হওয়ার সম্ভাবনাই বেশি। MI একটু দেখতে হবে। MI মাইসেলি, এখানে আই না ওয়াই আমাকে একটু দেখতে হবে। যাই হোক, তাহলে এখন খেয়াল করো, আই হবে, ঠিক আছে, মাইক্রো মাইসেলি, হ্যাঁ আই হবে, ওয়াই দিও না, আই হবে। এই যে এখানে আমি কিন্তু ওয়াই দিয়ে রাখছিলাম, আই দিয়ে দিলাম। আচ্ছা, মাইসেলি। তাহলে এখন খেয়াল করো, এইটা হচ্ছে মাইসেলি, এটা হচ্ছে মাইক্রোফাইব্রিল। আর মাইসেলির ভেতরে আবার যে মাথা মাথা ছোট্ট ছোট্ট সুতার মতো দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে সেলুলোজ অনুসূত্র। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? বুঝছি স্যার। স্যার বোঝা যাচ্ছে। দেখো তো কে?
আচ্ছা, এখন আমি বোঝানোর চেষ্টা করি আরেকবার। ওই যে ছোট্ট ছোট্ট মাথা বের হয়ে আছে, ওগুলো সেলুলোজের সুতা, সেগুলোর অনেকগুলো একত্রিত হয়ে এরকম একটা হয়েছে, এটার নাম মাইসেলি। এটা আরেকটা মাইসেলি, এটা আরেকটা মাইসেলি, এটা আরেকটা মাইসেলি, এটা আরেকটা মাইসেলি। এই সবগুলো মাইসেলি মিলে একটা মোটা সুতা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এটা। এটার নাম মাইক্রোফাইব্রিল। এটা একটা মাইক্রোফাইব্রিল, এটা একটা মাইক্রোফাইব্রিল, এটা একটা মাইক্রোফাইব্রিল, এটা একটা, এটা একটা, এটা একটা। এই সবগুলো মাইক্রোফাইব্রিল মিলে এই মোটা সুতাটা তৈরি হয়েছে। সবচেয়ে মোটা সুতাটা হচ্ছে এই। এখন এই মোটা সুতাটার নাম হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। সবচেয়ে মোটা সুতাটার নাম কি? ম্যাক্রোফাইব্রিল। 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 বোঝা গেছে না যায় নাই? বুঝছি স্যার। এর চেয়ে আর বোঝানোর কি আছে? না আমি তো আর জানি না এর চেয়ে আর কি বোঝাবো। ঠিক আছে, এখন খেয়াল করো, তোমার প্রাথমিক কোষ প্রাচীর যদি তুমি অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখো, তাহলে ওর গঠনটা হবে এরকম। দেখো, ও আরেকটা কথা বলি, এই জায়গাটা তো ফাঁকা রয়ে গেল, এই জায়গাটা তো ফাঁকা রয়ে গেল, এই জায়গাটা তো ফাঁকা রয়ে গেল, কিন্তু ফাঁকা থাকবে না। এই সমস্ত ফাঁকা জায়গা, এই যে ধরো মাইক্রোফাইব্রিল গুলোর মধ্যে মধ্যেও ফাঁকা জায়গা আছে, মাইসিলির মধ্যে মধ্যেও ফাঁকা জায়গা আছে, যেমন এই জায়গাটা ফাঁকা। কিন্তু আমি এই ফাঁকা জায়গাটা যদি ভরাট করে দেই একটা উপাদান দিয়ে, সেই উপাদানটার নাম যদি হয় হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, রাসায়নিকভাবে ওই ফাঁকা জায়গাটা আমি ফিল আপ করে দিলাম একটা পদার্থ দিয়ে যার নাম হেমিসেলুলোজ। এই হেমিসেলুলোজ বাদ দিয়ে আর বাকি যা কিছু আছে তার কিন্তু প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ গুলোই প্রথমে অণুসূত্র তৈরি করেছে, তারপরে মাইসেলি তৈরি করেছে, তারপরে মাইক্রোফাইব্রিল তৈরি করেছে, সবশেষে ম্যাক্রোফাইব্রিল তৈরি করেছে। আর ওই মাইসেলি অথবা মাইক্রোফাইব্রিল এর ফাঁকে ফাঁকের যত ফাঁকা জায়গা আছে, মাঝে মাঝের যত ফাঁকা জায়গা আছে, সব জায়গা যদি আমি হেমিসেলুলোজ দিয়ে ভরাট করে দেই, তাহলে আমি এমন একটা মোটা রশি পাবো যে মোটা রশিটার প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, আর তার মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলোতে আছে হেমিসেলুলোজ। এই কথা কি আমি বলতে পারি না পারি না? জি স্যার। পারেন। স্যার বলতে পারেন। আমার একটা মোটা রশি তৈরি হলো, এই মোটা রশির প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, কিন্তু সেলুলোজটা আছে কিভাবে? একেবারে অতি মৌলিক পর্যায়ে যদি চিন্তা করি, তাহলে সেলুলোজের আছে একদম চিকন সুতা, অনুসুতা। সেই সেলুলোজের অনুসুতা অনেকগুলো একত্রিত হয়ে একটু মোটা সুতা, মাইসেলি। অনেকগুলো মাইসেলি একত্রিত হয়ে আরেকটু মোটা সুতা, মাইক্রোফাইব্রিল। অনেকগুলো মাইক্রোফাইব্রিল একত্রিত হয়ে সবচেয়ে মোটা সুতা, নাম ম্যাক্রোফাইব্রিল। আর মাঝখানের সব জায়গা যদি আমি ফিল আপ করে দেই হেমিসেলুলোজ দিয়ে, তাহলে আমার এমন একটা রশি তৈরি হবে যে রশিটার প্রধান উপাদান সেলুলোজ, আর মাঝখানের জায়গাগুলো হচ্ছে হেমিসেলুলোজ। এই কথা কি আমি বলতে পারি না পারি না? জি পারি স্যার। স্যার। জি স্যার, পারেন। পারি না, ঠিক আছে। এখন আমি একটা জিনিস বলি, যখন তুমি কোনো একটা প্রাথমিক প্রাচীর মাইক্রোস্কোপের নিচে অবজার্ভ করবা, সেখানে তুমি দেখবা তোমার এই ম্যাক্রোফাইব্রিল গুলো এরকম ভাবে লাঠির মতো সাজানো আছে সারিবদ্ধভাবে। ম্যাক্রোফাইব্রিল গুলো এরকমের সারিবদ্ধভাবে সাজানো আছে, এগুলো সব ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রোফাইব্রিল এর মধ্যে যদি আরো সূক্ষ্মভাবে খুঁজতে যাও, তাহলে তুমি অনেকগুলো মাইক্রোফাইব্রিল পাবা। মাইক্রোফাইব্রিলের ভেতরে যদি আরো খুঁজতে যাও, তাহলে তুমি মাইসিলি পাবা। মাইসেলির ভেতরে যদি তুমি আরো খুঁজতে যাও, তাহলে সেলুলোজের অনুসুতা পাবা। আমি এই এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সব ম্যাক্রোফাইব্রিল। এই ম্যাক্রোফাইব্রিল গুলো লেয়ারে লেয়ারে সজ্জিত হয়ে এরকমের একটা লেয়ার সজ্জিত হয়, আবার তার নিচে আবার আরেকটা লেয়ার সজ্জিত হয়, এবং এই লেয়ার গুলো একটার নিচে আরেকটা একরকম ভাবে সাজানো থাকে না। একটা যদি এরকম সাজানো থাকে, তাহলে পরের লেয়ারটা আবার এরকম সাজানো থাকে। আমি একটা 3D ছবি দেখাবো। এখানে তো 3D আঁকা টাফ, আমি তো আঁকতে পারবো 2D, কিন্তু 3D ছবি তোমাদের গুগলে আছে, আমার নামানো আছে, সেটা আমি তোমাকে দেখাবো। এইভাবে একাধিক লেয়ারে লেয়ারে ওই মাইক্রোফাইব্রিল গুলো সজ্জিত হয়ে উপরে একটা লেয়ার, মাঝে আর একটা লেয়ার, তার নিচে আর একটা লেয়ার, লেয়ারে লেয়ারে ম্যাক্রোফাইব্রিল গুলো সজ্জিত হয়ে প্রাথমিক কোষ প্রাচীর তৈরি হয়। আমি একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি।
স্ক্রিনে কি একটা ছবি আসছে? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন দেখো বাম পাশে কি লিখছে দেখো, এই হচ্ছে তোমার প্রাথমিক সেল ওয়াল, উপরের এটা হচ্ছে মধ্য পর্দা, আর নিচে হচ্ছে এটা তোমার কোষ মেমব্রেন, যেটা আমরা পরে আলোচনা করব। এখানে এমন একটা কোষ প্রাচীর দেখানো হয়েছে যেটাতে গৌণ কোষ প্রাচীর নাই, শুধু প্রাথমিক কোষ প্রাচীর আছে। এরকম তো অনেক উদ্ভিদ আছে যাদের শুধুমাত্র প্রাথমিক কোষ প্রাচীর আছে, গৌণ প্রাচীর থাকবে না। এটা হচ্ছে মধ্য পর্দা, মিডল ল্যামেলা, ওই দেখো লেখা আছে। এর ওপাশে আরেকটা কোষ আছে, সেটার কোষ প্রাচীর আছে। দুই কোষ প্রাচীরের মাঝখানে মধ্য পর্দা থাকে, সেই মধ্য পর্দাটা হচ্ছে এই। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে কোষ মেমব্রেন, যার নিচে একটা কোষ আছে। আমরা জানি কোষ প্রাচীরের নিচে কোষ মেমব্রেন থাকে, কোষ মেমব্রেনের নিচে কোষের সাইটোপ্লাজম থাকে। এইটা হচ্ছে কোষের ভেতরের দিক, মানে নিচের দিকটা হচ্ছে ভেতরের দিক। তাহলে এইটা কি? এইটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই কোষটার কোনো গৌণ প্রাচীর নাই, শুধু কোষ প্রাচীর আছে। উপরে হচ্ছে মধ্য পর্দা, নিচে হচ্ছে কোষ মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, এই দেখো লেখা আছে। আর মাঝখানে এই যে লাঠির মতো আড়াআড়ি করে দেখানো হয়েছে, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এখন তুমি তাকিয়ে দেখো প্রাথমিক প্রাচীরের মধ্যে এখানে কি আছে। এই যে একটা লাঠি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ম্যাক্রোফাইব্রিল, এটা আরেকটা ম্যাক্রোফাইব্রিল। আবার নিচে দেখো ওই আড়াআড়ি ভাবে আরেকটা ম্যাক্রোফাইব্রিল, আবার নিচে দেখো আরেক সারি ম্যাক্রোফাইব্রিল। দেখতে পাচ্ছ না পাচ্ছ না? পাচ্ছি। হ্যাঁ, এই ম্যাক্রোফাইব্রিল গুলো লেয়ারে লেয়ারে, মানে স্তরে স্তরে সজ্জিত হয়ে 2, 3, 4টা 5টা পর্যন্ত থাকতে পারে লেয়ার। ম্যাক্রোফাইব্রিল গুলো এরকমের লেয়ারে লেয়ারে সজ্জিত হয়ে প্রাথমিক কোষ প্রাচীর তৈরি করে। আর তাদের মাঝখানে এই যে চিকন চিকন কতগুলো সুতা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে লিগনিন, পেকটিন, সুবেরিন, এমন কিছু রাসায়নিক পদার্থ আছে, সেগুলো এরকমের লম্বা চেইনের মতো সুতা তৈরি করে। সেগুলো এই ম্যাক্রোফাইব্রিলের ভেতরে ছড়ানো ছিটানো থাকে। তবে ম্যাক্রোফাইব্রিল গুলো প্রধানত তৈরি হয় সেলুলোজ দিয়ে, আর তার ফাঁকে ফাঁকে থাকে হেমিসেলুলোজ ভরা থাকে। হেমিসেলুলোজের কাজ হচ্ছে ম্যাক্রোফাইব্রিলের ভেতরে যে আবার মাইক্রোফাইব্রিল থাকে, মাইক্রোফাইব্রিলের ভেতরে যে আবার মাইসেলি থাকে, মাইসেলির ভেতরে যে আবার সেলুলোজ অনুসূত্র থাকে, তাদেরকে একটার সাথে আরেকটাকে গামের মতো আটকায় রাখা। গামের মতো আটকায় রাখার কাজটা করে হেমিসেলুলোজ। আর প্রত্যেকটা ম্যাক্রোফাইব্রিলের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজের একদম মৌলিক গঠনটা হচ্ছে সুতার মতো, যাকে বলা হয় সেলুলোজ অনুসূত্র। এরকমের বেশ কিছু অনুসূত্র একসাথে একত্রিত হয়ে তৈরি করে মাইসেলি, অনেকগুলো মাইসেলি একত্রিত হয়ে তৈরি করে মাইক্রোফাইব্রিল, অনেকগুলো মাইক্রোফাইব্রিল একত্রিত হয়ে তৈরি করে ম্যাক্রোফাইব্রিল। আর সেই ম্যাক্রোফাইব্রিল গুলো লেয়ারে লেয়ারে সজ্জিত হয়ে কোষের প্রাথমিক প্রাচীর তৈরি হয়। আর এই ম্যাক্রোফাইব্রিলের স্তরগুলোর মধ্যে মধ্যে কিছু লিগনিন, কিছু পেকটিন বা সুবেরিনের সুতা এলোমেলো ভাবে ছড়ানো ছিটানো থাকে। বোঝাতে পেরেছি না পারি নাই? বুঝছি স্যার। জি স্যার, পারছেন। জি স্যার। কে যেন একটু কি বললা, আমি শুনলাম না ভালো করে। ভালো করে শুনলাম না, কে যেন কি বললা। স্যার আমার এখান থেকে একটা সাউন্ড গেছে, কিছুই বলেনি। আচ্ছা যাই হোক, বুঝতে না পারলে বলবা। এখানে আরেকটা ছবি আছে, ওই একই জিনিস। এই হচ্ছে তোমার মধ্য পর্দা, যেটা স্বচ্ছ। এই যে লেয়ার গুলো এখানে আঁকা হয়েছে ফিরোজা কালার দিয়ে, এগুলো সব ম্যাক্রোফাইব্রিল। এখানে 3টা স্তর দেখানো হয়েছে, অনেক সময় 3টার বেশিও থাকে, আবার অনেক সময় কমও থাকে। 3 স্তর ম্যাক্রোফাইব্রিল। তো ম্যাক্রোফাইব্রিলের ভেতরে যে মাইক্রোফাইব্রিল আছে, মাইসেলি আছে, তার ভেতরে যে সেলুলোজ অনুসূত্র আছে, সেই কথাগুলো এখানে ছবির মধ্যে প্রকাশ করা সম্ভব হয় না, সেজন্য দেখানো হয় না। এর জন্য আবার আলাদা পিকচার আছে। কিন্তু আমি যেটা ছবিতে দেখিয়েছি, স্যার কথা কাটা কাটা সেটা আসে। আমি ছবি তুলে তোমাদের গ্রুপে দিয়ে দিব না। আর এই ছবি তো স্যার কথা আসে না এখন স্যার। আমরা প্রাথমিক পড়াশোনা শুরু করি, অসুবিধা? স্যার কথা শোনা যায় না স্পষ্ট, লাস্ট লাইনটা একটু বলবেন? এখন যায় না।
স্যার কথা আসে না স্যার। স্যার কথা আসে না স্যার। স্যার কি বের হয়ে গেছে? না আছে মনে হয়। বের হয়ে গেছে এইমাত্র বের হয়েছে। গান বাজা গান বাজা। স্যার যায় নাই, স্যার আছে। হ্যালো, শোনা যায়? হ্যালো, শোনা যায়। জি স্যার, এখন শোনা যায়। তা আমি কি করব? লাইন পুরো ডিসকানেক্ট হয়ে গেছে, আবার অটোমেটিক্যালি আস্তে আস্তে কানেক্ট হয়েছে। আমি কি করব বলো? কিছুই করা লাগবে না, ঠিক আছে, করলেই হবে। কিচ্ছু করার নাই। স্যার কিচ্ছু দেখা যায় না স্যার। ছবি দেখা যায় না? স্যার পুরা ঘোলা দেখা স্যার। যায়। দেখা যায় তো। দেখা যায় তো। ঝাপসা ঝাপসা। জি স্যার ঝাপসা। স্যার আমি তো মোটামুটি দেখি। আমিও তো। কই ঝাপসা না তো, স্পষ্টই আছে। স্যার ছবি যদি তুলে দিতেন এইগুলা, তাহলে সমস্যা হতো না, আমরা পরে ছবি দেখি। আর ছবি এখন সঙ্গে তুলে, সঙ্গে তুলে নিই। ছবি এখন তুলে তোমাদের সামনে নিয়ে আসি, তারপরে ছবি চোখের সামনে থাকুক, তারপরে ল্যাঙ্গুয়েজ দিতে থাকি। অসুবিধা আছে? না স্যার, সেটাই করেন। না সেইটা স্যার, ভালো হয়। তাহলে অনেক ভালো বোঝা যাবে, স্পষ্ট বোঝা যাবে। আচ্ছা দেখি তাহলে ছবি চোখের সামনে নিয়ে আসি। মনে তো চায় যে ভালো করে পড়াই, কেমন করে পড়াবো? আবার আমার নেট যে খারাপ সবসময় হয় তাও না, আবার অনেক সময় তোমাদেরও নেট খারাপ থাকে। এই ছবি তুলবো তাও একটা ঝামেলা। আর জ্বালা, এত অশান্তি করে পড়ানো যায়? আবার আমি ক্যামেরা অত ভালো, মোবাইল টোবাইল অত বুঝিও না। কি স্যার কি আবারও বের হয়ে গেছে? হ্যাঁ গেছে। ছবি তুলতে গেছে মনে হয়।
এই হোস্ট তুমি মিটিং ইন করে দাও। স্যারের কাছে জিজ্ঞেস করছি, স্যার বলেন আগে, বলে নিক স্যার, দেখি স্যারের মতামত নেই। স্যার বলছে তো আর ক্লাস হবে না। স্যার বললো যে কেটে গেছে, এখন তো বলেনি তো ক্লাস হবে। হ্যাঁ থাক, আমাদের বের করে গ্রুপে বলছে আজ আর থাক, আজকে ক্লাস ও। করবো না। আচ্ছা তাইলে লিভ নে, ইন তাই করে নিতে দাও, হবে। হোস্ট ইন করে দাও। আরাফাত রহমান অভি তুমি ই করে দাও।